আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর আমাদের চ্যানেলে যদি প্রথমে এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো, আজকে তোমাদের সামনে আমি তোমাদের বাংলা অনার্সের ডিএসসি 2 পেপারের সিলেবাস এবং সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি আমাদের কাছে প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য, আর 4টি পেপারের জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ আমরা এর আগে 100 টাকা করে ছাড় দিয়ে 900 টাকা নিতাম, কিন্তু এই বছর আর সেই ছাড়টা দিতে পারছি না, কারণ অনার্সের পেপারে আমাদের যে খরচ হয় সেই খরচ আমাদের তোলা মুশকিল হচ্ছে, যে কারণে আমরা ছাড়টা তুলে দিয়েছি। কারণ আমাদের খরচ বেড়ে গেছে, কিন্তু আমাদের পিডিএফ কপির মূল্য একই রেখেছি। তাই তোমরা অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করবে আর আমাদের পাশে থাকবে, কারণ আমাদের এছাড়া উপায় নেই। কারণ পিডিএফের মূল্য যদি আমরা না বাড়াই তাহলে আমাদের খরচ কিন্তু উঠছে না। তোমরা আমাদের নোটস নিলে সবই কমন পাও, অতএব তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো। আর আমাদের কাছে তোমরা 1000 টাকায় কমপ্লিট 4টি পেপারের নোটস এখনই পেয়ে যাবে। আমাদের নোটস রেডি হয়ে গেছে, আর 1 সপ্তাহের মধ্যে সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমাদের বাংলা অনার্সের 4টি পেপারের নোটস রেডি হয়ে গেছে। 2-3 দিনের মধ্যে তোমরা সেই সাজেশনগুলো দেখতে পাবে, তখন পিডিএফগুলো সংগ্রহ করে নেবে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার বাংলা অনার্স ডিএসসি 2 তোমাদের কোর্স কোড দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাসে রয়েছে বাংলাদেশ ও বহির্বঙ্গের বাংলা ভাষায় রচিত সাহিত্য। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি তুলে ধরবো, তার আগে ডিএসসি 2 পেপারের সিলেবাসটি তোমরা দেখে নাও। আর আমাদের কাছে তোমরা সরাসরি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটস সংগ্রহ করবে, বাইরে থেকে আমাদের নোটস সংগ্রহ করবে না। কারণ অনেকেই আমাদের নোটস আমাদের নাম করে দ্বিগুণ তিনগুণ দামে এক একটি পেপারের নোটস বিক্রি করছে। তোমরা সেই নাম্বারটি লিখে আমাদের পাঠাবে। আমাদের দ্বিতীয় কোনো নাম্বার নেই, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের পক্ষ থেকে কাউকে নোটস নেওয়ার জন্য বলা হয় না, কাউকে আমাদের পক্ষ থেকে নোটসের জন্য ফোন করা হয় না। তোমাদের প্রয়োজনে তোমরা আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, প্রয়োজনে ফোনে কথা বলে নিয়ে তারপরে নোটস সংগ্রহ করবে। কখনো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, তাহলে তোমরা তার জন্য হয়তো তোমাদের ফল ভুগতে হতে পারে। অনেকেই আমাদের কাছে অভিযোগ করছে যে তারা পেমেন্ট করছে কিন্তু নোটস পাচ্ছে না, আমাদের নাম করে তারা নোটসের কথা বলছে। এই রকম আমাদের পক্ষ থেকে কাউকে নোটসের কথা বলা হয় না। আমাদের এই একটাই অফিসিয়াল নাম্বার, এই নাম্বারের বাইরে কখনো কোনো গ্রুপ আমাদের নেই, তাই কখনো কোনো গ্রুপ থেকে তোমরা নোটস সংগ্রহ করবে না। কেউ যদি কোনো গ্রুপ থেকে মেসেজ করে আমাদের নাম করে নোটসের কথা বলে, তোমরা সঙ্গে সঙ্গে তাদের ডিনাই করবে এবং সেই নাম্বারটি ব্লক করবে। আর তাদের বলবে যে আমাদের এই বিশেষ করে নুরাইজ রেজা বাংলা চ্যানেলের আলাদা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, যে গ্রুপ থেকে নোটস আমাদের বিক্রি করা হয়। তাই তোমরা কোনো গ্রুপের কাছ থেকে নোটস সংগ্রহ করবে না, আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করো। আমাদের এই একটাই অফিসিয়াল নাম্বার নিচে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর বাইরে অন্য কোনো নাম্বার নেই। তাই তোমরা সতর্ক থাকবে, সাবধানে থাকবে, আর আমাদের কাছ থেকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি নোটস সংগ্রহ করবে। তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। আর দেখো, সিলেবাস 2024 বাংলাদেশ ও বহির্বঙ্গে বাংলা ভাষায় রচিত সাহিত্য, পর্ব 1 বাংলাদেশ ও বহির্বঙ্গের বাংলা ভাষায় রচিত সাহিত্যের রূপরেখা। কবিতা আছে প্রথমে। কবিতা কি কি রয়েছে দেখো, মানুষ নির্মলেন্দু গুণ বাংলাদেশের কবি। 2 নম্বর হচ্ছে একটি সন্ধ্যা অশোক বিজয় রাহা আসামের কবি। তারপর 3 নম্বর আজও কি বৃষ্টি হবে না স্বপন সেনগুপ্ত ত্রিপুরার কবি। এরপরে আছে ছোট গল্প। 1 নম্বরে আছে জননী হাসান আজিজুল হক বাংলাদেশের ছোট গল্পকার। তারপর 2 নম্বরে আছে গুলি আর গুলির শব্দ দীপক দেব আসামের গল্পকার। তারপর 3 নম্বর পরিত্রাণ মীনাক্ষী সেন ত্রিপুরার গল্পকার। এরপরে প্রবন্ধ রয়েছে দেখো, 1 নম্বর ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি আহমদ শরীফ বাংলাদেশের প্রাবন্ধিক। 2 নম্বর বাংলা সাহিত্যের তৃতীয় ভুবন বিজিত কুমার ভট্টাচার্য আসামের প্রাবন্ধিক। 3 নম্বর হচ্ছে 21-এর চিন্তা বিশ্বজিৎ চৌধুরী ত্রিপুরার সাহিত্যিক। এরপরে তোমাদের একটা নাটক রয়েছে পর্ব 3-তে, নাটক কবর মুনির চৌধুরীর লেখা বাংলাদেশের নাট্যকার। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমরা প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ সিলেবাস ভিত্তিক পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না, তোমাদের কোনো বইপত্র কেনারও প্রয়োজন হবে না। আর যদি বইপত্র কিনবো মনে করো, তাহলে তোমাদের কলেজে বা ইউনিভার্সিটিতে যে সিলেবাস দেবে সেই সিলেবাসের নিচে অনেক বইয়ের নাম লেখা রয়েছে, সেই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো। তবে আমরা কোনো বইয়ের রিকমেন্ড করি না, যেহেতু আমাদের কোনো কোম্পানির সঙ্গেই নেই, তাই আমরা চাই না কোনো বিশেষ কোনো কোম্পানির বইয়ের প্রচার করতে। তারপর দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25
প্রথমে কবিতা মানুষ কবিতা থেকে তোমাদের প্রশ্ন তুলে ধরবে। 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। নির্মলেন্দু গুণ রচিত মানুষ কবিতাটির মূল ভাব বিশ্লেষণ করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবার প্রশ্নগুলো আমি তুলে ধরবো না, তোমরা নোটস সংগ্রহ করলে পেয়ে যাবে। তারপরে মানুষ কবিতায় কবির ব্যক্তি জীবনের যে হাহাকার ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়, অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই, অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি। এখানে সাপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, অবহেলায় মানুষ ভেবে তাকে জাপটে ধরেন কেন? এগুলো 5 মার্ক হিসাবে গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, মানুষ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 1 নম্বর এবং 3 নম্বর এই দুটোর মধ্যে একটি আসার সম্ভাবনা প্রবল। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি। মানুষ কবিতায় কবি নিজেকে গাছের সঙ্গে তুলনা করেছেন কেন? এরপরে 5 নম্বর প্রশ্ন, রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো, পেটের পটে আমার কালো শিশু আঁকতো, এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে আমি সমস্ত প্রশ্ন তুলে ধরছি না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরছি। তোমরা আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করে নাও। নোটস আমাদের রেডি হয়ে গেছে। এই নোটসগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে, কারণ গত বছরে যে পরীক্ষা হয়েছে তোমাদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর সঙ্গে আমাদের সাজেশনের প্রশ্ন মিলিয়ে দেখতে পারো। 100% কমন ছিল, সমস্ত প্রশ্নই কমন ছিল। তাই দেরি না করে আজই যোগাযোগ করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং 250 টাকা পেমেন্ট করে একটি পেপারে কমপ্লিট নোটস পেয়ে যাবে। এই নোটস সংগ্রহের জন্য অনেকে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার পর্যন্ত তোমরা দৌড়াদৌড়ি করো। তাতে তোমাদের যাতায়াতের যে খরচ হয়, 1 মাসের খরচে তোমাদের 4টি পেপার কমপ্লিট নোটস হয়ে যাবে। তোমরা সেখানে গিয়েও এই নোটসগুলোই তোমরা লেখো। অতএব সেই দৌড়াদৌড়ি করে সময়ের অপচয় না করে, কারণ যারা দূর দূরান্তে যাও তাদের দিনে 5 ঘন্টা 6 ঘন্টা করে সময় লস হয়। তারপরে টিফিন খরচ আছে। তোমরা যদি হিসাব করো এক একটা সেমিস্টারে তোমাদের প্রায় 6 থেকে 7,000 টাকা খরচ হয়ে যায়, কারো 10,000ও খরচ হয়ে যায়। কিন্তু আমাদের কাছে মাত্র 1,000 টাকায় 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। তোমাকে এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না, একদম নো টেনশনে পরীক্ষা দিতে পারবে, সমস্ত রকমের পরামর্শ আমাদের কাছে পাবে। তার জন্য তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। তোমরা এখানে ওখানে ছুটে বেরিয়ে শুধু সময় এবং অর্থের অপচয় না করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। ঘরে বসে পড়াশোনা করো। যে সময় তুমি অপচয় করছো সেই সময় তুমি পড়াশোনার কাজে অথবা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিতে পারো বা অন্য কোনো কাজ তুমি শিখতে পারো। এতে তোমার ভবিষ্যৎ কর্মজীবনে পৌঁছানোর জন্য অনেকটাই তোমাদের ইজি হবে। আর এখন থেকেই যদি সময়ের মূল্য না বুঝো তাহলে পরবর্তীতে হয়তো তোমাকে এই সময় কষ্ট দিতে পারে। দেখো একটি সন্ধ্যা কবিতা থেকে অশোক বিজয় রাহার, আসামের লেখক। 1 নম্বর প্রশ্ন, বেতার কার সেতার বাজে, বেতারে কার সেতার বাজে, কার লেখা কোন কবিতার অংশ, কবিতাটির মূল বক্তব্য বা মূল ভাব নিজের ভাষায় লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে একটি সন্ধ্যা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে, দুটোর মধ্যে একটি পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তারপরে এখানে আরও প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমি তুলে ধরছি না, কারণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি তুলে ধরছি। তারপরে দেখো আজও কি বৃষ্টি হবে না, স্বপন সেনগুপ্তের লেখা, ত্রিপুরার কবি। 1 নম্বর প্রশ্ন দেখো, আজও কি বৃষ্টি হবে না কবিতা আসলে প্রকৃতির আধারে এক ব্যর্থ প্রেমের কবিতা, আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আজও কি বৃষ্টি হবে না কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে ছোট গল্পে চলে যাচ্ছি, জননী। 8 নম্বর প্রশ্ন, হাসান আজিজুল হক রচিত জননী গল্পে অবলম্বনে স্ত্রী চরিত্রটি বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। দেখো জননী গল্প অবলম্বনে আয়েশা চরিত্রটি বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন, জননী গল্প অবলম্বনে কথক চরিত্রটি বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, মনে মনে একবার ভাবি আগুনের রূপ নিয়ে, কে এই মেয়েটি, কার ভাবনা, কোন গল্পের অংশ, মেয়েটির বর্ণনা দাও এবং শেষ পর্যন্ত মেয়েটির রূপের পরিণতির কথা লেখো এবং কেন এই রূপ পরিণতি হয়েছিল। তোমরা আমাদের কাছে এই নোটসগুলো এখনই সংগ্রহ করে নাও। তোমরা শুধু শুধু এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করতে গিয়ে তোমরা খুব একটা বুদ্ধিমানের মতো কাজ করছো না। তোমরা যদি প্রয়োজন বোধ করো সংগ্রহ করতে পারো। আমি হয়তো এই বিষয়গুলো বলছি, তাতে হয়তো অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ছাত্রছাত্রীদের ভালো পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করতে। কারণ আমরা যেভাবে সহযোগিতা করি এইভাবে ছাত্রছাত্রীদের অন্য কেউ সহযোগিতা করে বলে আমার জানা নেই, এবং আমি কখনো ছাত্রছাত্রীদের খারাপ কোনো পরামর্শ দিই না। হয়তো অনেকে ভাবতে পারে যে আমাদের এই নোটস বিক্রির জন্য এই কথা বলছি। যারা আমাদের কাছে নোটস সংগ্রহ করে তাদের আমাদের বলতে হয় না, তারা আমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে এবং তারা আমাদের কাছে নোটস সংগ্রহ করে এবং 100% কমন পায়, তারা টেনশন ফ্রি থাকে। তাই যারা নতুন আছো, তুমি পেমেন্ট করবে নোটস পাবে না এমন হবে না, তোমরা পেমেন্ট করে দেবে, একটি একটি করে পেপারের পেমেন্ট করেও নোটস সংগ্রহ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, তার জনহীন জন্মদ্বার সে সম্পূর্ণ খোলা রেখেছে, অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 14 নম্বর প্রশ্ন, হাসান আজিজুল হক রচিত জননী গল্পে পুরুষতান্ত্রিক সমাজের কুফল হলো আয়েশার বারবার মা হওয়া, এই ভাব পরিস্ফুট হয়েছে, আলোচনা করো। এরপরে গুলি আর গুলির শব্দ, এই গল্প থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, দীপক দেবের লেখা গুলি আর গুলির শব্দ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন, গুলি আর গুলির শব্দ গল্পে পাহাড়ি জনজীবন যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন,
দীপক দেবের গুলি আর গুলির শব্দ গল্পে ওয়াকি বা আখিরাই এর চোখে পাহাড়ের বর্তমান পরিস্থিতি কিরূপে ফুটে উঠেছে। তারপরে এখন শুধু বাঁচার চিন্তা কার লেখা কোন গল্পের অংশ কোথাকার কথা বলা হয়েছে এ কথার তাৎপর্য বুঝিয়ে দাও। 6 নম্বর প্রশ্ন, হয়তো এই দরিদ্র বালক অনেক সুখ স্বপ্ন দেখে কার লেখা কোন গল্পের অংশে প্রকৃত অংশে তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে দেখো উদ্ধৃত অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন 7 নম্বর, পাহাড় তার বিশাল বক্ষে বারবার আশ্রয় দিয়ে চলে সবাইকে, কিভাবে আশ্রয় দেয় বর্ণনা করো। তারপর 8 নম্বর প্রশ্ন, সার সার ঘন সবুজ তাঁবু পড়েছে সেনাবাহিনীর কার লেখা কোন গল্পের অংশ এটি, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, অংশটুকুর তাৎপর্য বুঝিয়ে দাও। 8 নম্বর প্রশ্ন, যুদ্ধ নয় শান্তি চাই কার লেখা কোন গল্পের অংশ, উদ্ধৃত অংশটির সারমর্ম বুঝিয়ে দাও। তারপরে সব প্রশ্ন তুলে ধরছি না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরছি, তোমরা পিডিএফ কপি সংগ্রহ করে নাও। এখানে একটি করে প্রশ্ন দেখছো, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে, 4টি 5টি করে অথবা দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো আলাদা কিন্তু উত্তর এক। আমাদের কাছে নোটস সংগ্রহ করো 250 টাকা পেমেন্ট করে। আমরা হয়তো বারবার বলছি, তোমাদের বিরক্তই আসতে পারে, কিন্তু আমাদের উপায় নেই, কারণ ছেলেমেয়েরা আমাদের ভিডিও দেখে, তো তা সত্ত্বেও তারা ভাবে আমরা ফ্রিতে পিডিএফ দিচ্ছি। আমাদের পক্ষে ফ্রিতে পিডিএফ দেওয়া সম্ভব নয়, কারণ সমস্ত টিচার এবং টাইপিস্টদের বেতন রয়েছে, আমাদের প্রচুর খরচ। সেই খরচের জন্য তোমাদের কাছে আমরা মিনিমাম একটা প্রাইস রেখেছি, সেই প্রাইস তোমরা পেমেন্ট করে সংগ্রহ করতে পারো। আর যদি মনে করো নিজে পড়বো, তাহলে নিজেরা নিজেদের মতো পড়তে পারো। দেখো, পরিত্রাণ গল্প থেকে প্রশ্ন, তার চোখে গাঢ় চাহনি উক্তিটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন দেখো, ওরা এই সময় এলো কারা কিভাবে এলো ব্যাখ্যা করো। তারপরে একটা দলছুট ভয় পাওয়ার মস্ত কাক বাতাস ছুঁয়ে দিয়ে উড়ে গেল ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন, তোফাজ্জলদের গ্রামটা ছোট, গ্রামটি কেমন, গ্রামবাসীদের বা গল্পে কেমনভাবে বর্ণনা করা হয়েছে ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ভিজে হাওয়া ছুঁয়ে চলে যায় আদরের মতো উক্তিটির সারমর্ম ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, 16 বছরের বালিকাটি গভীর আত্মপ্রত্যয়ে বলে উক্তিটির ব্যাখ্যা করো। এরপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। পরিত্রাণ গল্প অবলম্বনের নামকরণের সার্থকতা বিচার করো। আর 2 নম্বর প্রশ্ন, পরিত্রাণ গল্পে মমতা চরিত্র ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। প্রবন্ধ থেকে দেখো, ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি। 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটি তোমাদের আসবে, তোমরা ভেবে নিতে পারো, কারণ যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। আহমদ শরীফ রচিত ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি প্রবন্ধে যে কথা সূত্রের উল্লেখ করা হয়েছে তা আলোচনা করো। আমাদের কমপ্লিট তৈরি করা নোটস, সহজ সরল ভাষায় নোটসগুলো তৈরি করা হয়েছে। তোমরা যদি নোটসগুলো সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। একদম নিশ্চিন্তে আমি বলছি, তোমরা ভীষণভাবে উপকৃত হবে, এবং তোমরা খুব উপকৃত হবে, এবং তোমরা সেই নোটসগুলো অতি সহজে মুখস্থ করতে পারবে। ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি প্রবন্ধের মূল ভাব আলোচনা করো। অথবা প্রশ্নগুলো সব তুলে ধরছি না, কারণ ভিডিও এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেল। তারপরে প্রশ্ন দেখে নাও। 16 নম্বর প্রশ্ন, রাজ্য হারানোর অভিমানে মুসলিমরা ইংরেজি ভাষা শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিল একথা মিথ্যা, এটি কার কথা, কোন প্রবন্ধের অংশ, উক্তিটির যথার্থতা বিচার করো। তারপর ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি প্রবন্ধের নামকরণের সার্থকতা বিচার করো, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন, আরবি ফার্সি উঠে যাওয়ার কারণে বাঙালি মুসলিমরা পদচ্যুত হয়ে ক্রমশ নিম্নবৃত্ত হয়ে যেতে থাকে, প্রাবন্ধিকের মতে এমন ধারণা ভুল কেন। তারপরে প্রশ্ন, বাংলা ভাষায় শুধু মুসলিমদের মাতৃভাষা নয় জাতীয় ভাষাও, প্রাবন্ধিকের মন্তব্যটির যথার্থতা বিচার করো। অথবা প্রশ্নটি তুলে ধরছি না। এরপরে দেখো, বাংলা সাহিত্যের তৃতীয় ভুবন। 1 নম্বর প্রশ্ন, ভৌগোলিক ও রাজনৈতিক কারণ ছাড়াও আরও কোন কারণে এই তৃতীয় ভুবনের উদ্ভব বলে প্রাবন্ধিক মত প্রকাশ করেছেন, কাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ভুবনকে রুদ্ধ করেছে বলে প্রবন্ধ অনুসরণে লেখো। তারপরে প্রশ্ন, 47 স্বাধীনতা এবং দেশভাগ বাংলা সাহিত্যের ভুবনকে 3টি প্রধান ভাগে ভাগ করে দিল। বিজিত কুমার ভট্টাচার্যের বাংলা সাহিত্যের তৃতীয় ভুবন প্রবন্ধে এই উদ্ধৃতিটির নিরিখে বক্তব্যটি বিশ্লেষণ করো। অথবা বাংলা সাহিত্যের তৃতীয় ভুবন প্রবন্ধের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে প্রশ্ন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ঈশান বাংলা শব্দটির লেখকের মতে আপত্তিজনক কেন আলোচনা করো। তারপরে 21 চিন্তা প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন, বিশ্বায়নের ফলে মাতৃভাষা কি পরিস্থিতি, 21 বাংলা অবলম্বনে আলোচনা করো। তারপরে এই চিন্তাধারা থেকে 21 কিভাবে মুক্তি দেবে বা 21 কেন, এই বিষয়ে প্রাবন্ধিকের মতামত আলোচনা করো। এরপরে প্রশ্ন, এই দুইয়ে টানা ও পড়েনে শেষ পর্যন্ত জয়ী হয় প্রগতিশীল, কার লেখা কোন প্রবন্ধের অংশ, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করে। এই অংশটি এখানে মুছে গেছে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে আমাদের কি শিক্ষা নেওয়া দরকার, প্রাবন্ধিক মনে করেছেন, প্রবন্ধ অবলম্বনে লেখো। তারপরে দেখো, পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের
জনমানসে লোকায়ত ও সাহিত্য ধারা কিভাবে প্রভাব বিস্তার করেছিল প্রবন্ধ অনুসরণে লেখো। এরপরে নাটক কবিতা থেকে নাটক কবর থেকে তোমাদের প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্ন, মনির চৌধুরীর লেখা কবর নাটক অবলম্বনে হাফিজ চরিত্রটি বিশ্লেষণ করো। 14 নম্বর প্রশ্ন, কবর নাটক অবলম্বনে নেতা চরিত্রটি বিশ্লেষণ করো। এই দুটি প্রশ্ন তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট এবং এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসবেই। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, কবর গল্প অবলম্বনে ফকির চরিত্রটি বিশ্লেষণ করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না। 16 নম্বর প্রশ্ন, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরবো না। ছায়ামূর্তির এই সংলাপের মধ্য দিয়ে নাট্যকার কিভাবে ভাষা শহীদদের প্রতি তার মনোভাব ফুটিয়ে তুলেছেন ব্যক্ত করো। আর 18 নম্বর প্রশ্ন, কবর নাটকে সংলাপ রচনার অভিনবত্ব বুঝিয়ে দাও। তারপরে 20 নম্বর প্রশ্ন, একাঙ্ক নাটক হিসাবে কবর নাটকের সার্থকতা বিচার করো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এরপরে দেখো 2023 সালে যে প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্নগুলো 2023 সালের প্রশ্নগুলো তোমাদের এই সাজেশনে তুলে দেওয়া রয়েছে। তোমাদের সুবিধা হবে, কারণ এই প্রশ্নগুলো সবই হুবহু কমন এসেছে। তোমরা যদি পিডিএফ কপি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো এখানে পরপর একাধিক অথবা, এখানে দেখো কতগুলো প্রশ্ন অথবা দেওয়া রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আলাদা আলাদা। তারপরে নোটসগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো তৈরি করা নোটস। এইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখলে খুব ভালো ফলাফল করবে এবং খুব ভালো মার্কস পাবে, কারণ খুবই উন্নত মানের শিক্ষক দ্বারা এই নোটসগুলো তৈরি। তাই তোমরা কোনো রকমের দ্বিধা বোধ না করে, যারা নতুন সংগ্রহ করবো ভাবছো, কোনো দ্বিধা নয়, কোনো সংশয় নয়, তোমরা নিশ্চিন্তে নোটসগুলো সংগ্রহ করো। কারণ আমাদের কাছ থেকে অনেকেই সংগ্রহ করে, হয়তো তুমি যেখানে যাচ্ছ সেখানেও হয়তো আমাদের এই নোটসটি তোমাকে লেখাবে। তাই শুধু এখানে ওখানে ছুটে না বেরিয়ে আমাদের এই নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।